আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং আমি পারফিন মিতু। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই জাতীয় সংসদে পাশ হল অন্তর্বর্তী সরকারের জারি সন্ত্রাস বিরোধী আইনের অধ্যাদেশ। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে অধ্যাদেশটি পাশ করা হয়। এছাড়া পাশ হয়েছে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান আইন। এদিন সংশোধিত পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিল সহ পাশ হয়েছে আরও 9টি অধ্যাদেশ। এর মাধ্যমে 133টির মধ্যে বিলের মধ্যে পাশ হল 50টি। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। আজ কার্যপ্রণালী বিধির 8 ঘন্টা বিলম্বে বুধবার বেলা 11টায় শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। শুরুতে সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্যের আহ্বানে হামের প্রকৃত চিত্র তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান 14 দিন এগিয়ে 20 এপ্রিল থেকে শুরু হবে হামের টিকাদান কার্যক্রম। ভ্যাকসিনেশন প্রোগ্রাম অল ওভার দ্য কান্ট্রি ফ্রম 20th of this month। আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। এরপর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি হিসাব নিরীক্ষা বিল উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। পরে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপনের আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আপত্তি জানালেও পরে পাশ হয় জনগুরুত্বপূর্ণ সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল। আমরা কি অনুরোধ করতে পারি যে এটা পাশের জন্য একটু সময় হাতে রেখে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। এখন বিলের এই স্টেজে আর আপত্তি করার সুযোগ নেই। বিরতির পর শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আহ্বায়ক কমিটি গঠনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করা হয়নি, দেশের কৃতি ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে সারা দেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন। দুদক চেয়ারম্যান ও কমিশনার বরাবর করা এ আবেদনে একটি জাতীয় দৈনিক প্রকাশিত ঘুষ লেনদেন সম্পর্কিত একটি প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে বলা হয়েছে 8 মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতেই ঘুষ লেনদেন হয়েছে 100 কোটি টাকা। কোনো ক্ষেত্রে কাউকে 6-7 মাসের মধ্যে 3-4 বারও বদলি করার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তরা অনুসন্ধানের মুখোমুখি হয়ে বিষয়টি জাতির কাছে পরিষ্কার করবেন বলে প্রত্যাশা আবেদনকারী আইনজীবীর। আমার এই আজকে আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার লিড নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করব উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় 5ই আগস্ট সংগঠিত হয়েছে, একজন তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজারের বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, এটা জনস্বার্থে, দেশের স্বার্থে, এটা অবশ্যই অনুসন্ধানের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন খলিলুর রহমান। বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন। এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এছাড়া পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে ভারতে যাওয়ার প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন খলিলুর রহমান। কোনোভাবেই কমছে না শিশুদের হামের প্রাদুর্ভাব। প্রতিনিয়ত দেশে বাড়ছে মৃত্যুর মিছিল। রাজধানী সহ আশপাশের জেলাগুলোই আশঙ্কাজনক হারে বাড়ছে হাম প্রকোপ। হাসপাতালগুলোর রোগী ভর্তির হার বাড়াচ্ছে উদ্বেগ। গত 25 দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,883 জনে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে 128 শিশু। জ্বরসহ এই রোগের কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। একমাত্র এই রোগের প্রতিরোধ করার উপায় হলো টিকা। সুতরাং টিকার উপরেই আমাদের টিকা দেয় নাই অথবা টিকা দেওয়ার অনিয়ম করেছে, যার কারণে ইমিউনিটির ঘাটতি ঘটেছে। এই কারণেই আমরা এদিকে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে 3 শিশুসহ 3 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছে আরও 1 শিশু। গত 24 ঘন্টায় 24 শিশু হামে আক্রান্ত হয়েছে বরগুনায়। শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নির্ধারিত বেডের চেয়েও বেশি রোগী থাকায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা জটিলতা। মেঝেতেই চিকিৎসা নিচ্ছে ভর্তি হওয়া অতিরিক্ত শিশু রোগী। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 24 ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। বেলা 12টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট 46 জন শিশুর। 200 বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে 1000 শিশু। হামের লক্ষণ নিয়ে আরও 1 শিশু মৃত্যু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে হাসপাতালে মোট 8 শিশু মৃত্যু। বাড়তে থাকা রোগীর চাপ সামলাতে করা হয়েছে পৃথক আইসোলেশন ওয়ার্ড। জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লেগেই ছিল, ফলে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ভালো হয়নি। এখানে 5-6 দিন আগে এসে চিকিৎসা নিয়েছি, বলছে হাম আর নিউমোনিয়া। গত 24 ঘন্টা প্রতিবেদনে হাম সন্দেহে বরিশালে মৃত্যু 1 রোগীর। শিশুদের পাশাপাশি হামের দেখা মিলছে বয়স্কদেরও। এই রোগ আমার 4-5 দিন হয়েছে। 4 দিন থেকে অবস্থা একটু ভালো। মাগুরাতে হাসপাতালের সক্ষমতার চেয়ে বাড়ছে রোগীর সংখ্যা। নির্ধারিত বেডের জায়গায় অতিরিক্ত রোগীর কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা জটিলতা। মেঝেতে চিকিৎসা নিচ্ছে ভর্তি হওয়া অতিরিক্ত শিশু রোগী। এখন হাম ওর মোটামুটি ভালো সুস্থ হয়েছে, কিন্তু নিউমোনিয়াটা আছে, আর এখান থেকে আমি কোনো ওষুধ পাই নাই। গত 24 ঘন্টায় কুমিল্লায় 45 জন, বরগুনায় 24 জন ও বাগেরহাটে প্রথম হামের রোগী শনাক্ত হয়েছে 1 জন। নেত্রকোনায় বাড়ছে হামের উপসর্গ। হাসপাতালগুলোতে মোট রোগী ভর্তি 135। হামের উচ্চ ঝুঁকিতে থাকা জেলার আটপাড়া উপজেলার রোববার থেকে শুরু হয়েছে 21 দিন ব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম। লামিয়া তানজিন মাহমুদ, RTV। জ্বালানি তেল নিয়ে চালক সহ সংশ্লিষ্টদের ভোগান্তি চরমে উঠেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে অনেক মোটরসাইকেল ঠেলে বাড়ি ফিরছেন। শিল্প কারখানার উৎপাদনেও পড়ছে এই সংকটের প্রভাব। এদিকে তেল সংকটে মাছ ধরা বন্ধের পথে শরীয়তপুরের হাজারো জেলেরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের ফিলিং স্টেশনগুলোতে তেল নিয়ে প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিযোগ রয়েছে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিতরণে হচ্ছে বিশৃঙ্খলা। কিছু অসাধু ব্যক্তি বারবার তেল নিয়ে মজুত করছেন। তারা বারবার তেল নিতে আসছে, এদেরকে আপনারা ধরিয়ে দিন। যদি সিস্টেম মাফিকভাবে তেলটা এখান থেকে দেওয়া হতো তাহলে এই গাড়ি কিন্তু 10টার আগে গাড়ি শেষ হয়ে যেত। দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না নেত্রকোনার মোটরসাইকেল চালকরা। তেল সংকটের প্রভাব পড়ছে গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানাগুলোতে। সিন্ডিকেট করে বেশিরভাগ পাম্প বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ চালকদের। এই সকাল থেকে দাঁড়াইয়া এই একটু তেলের আশায় খুব কষ্টের মধ্যে আছি, খুব ভোগান্তির মধ্যে আছি। সরকার বলতেছে যে মজুদ আছে, কিন্তু আমাদের বলতেছে যে তেল নাই। তেল ছাড়া তো গাড়ি চালাতে পারতেছি না, অফিস করা পাইতেছি না। অসুস্থ শরীরে কিন্তু তেল তো পাচ্ছি না কোনো পাম্পে। কুড়িগ্রামের 22টি পাম্পে ঈদের পর চাহিদা বেড়েছে দ্বিগুণ। কেউ কেউ একাধিকবার লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ আছে। কেউ 1000 টাকা তেল নিতেছে, কেউ 1500 টাকা তেল নিতেছে, আর আমি খালি ট্যাঙ্কি ঘুরে গেলাম। 9:30টার দিকে তেল দিবে বলে এ যাবত তেল দিতেছে, গাড়ি আমি 300 সিরিয়ালের পিছে ছিলাম। জ্বালানি সংকটে বাগেরহাটের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকে মোটরসাইকেল ঠেলে বাসায় ফিরছেন। এদিকে তেল সংকটে মাছ ধরা বন্ধের পথে শরীয়তপুরের হাজারো জেলের। সরকারিভাবে না বাড়লেও জেলার নড়িয়ায় চড়া মূল্যে ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন জেলেরা। এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা।
ঠাকুরগাঁয়ে বৈধ কাগজপত্র না থাকায় রাজু ইসলাম নামে এক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্নভাবে গাড়ি সাইড থেকে ঢুকতেছে, কেউ বলতেছে আমাদের পরিচিত। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে একদিন পর দেয়া হচ্ছে তেল, তবে কাগজপত্র দেখাতে হচ্ছে চালকদের। এই পাম্প ওই পাম্প ঘুরে ঘুরে আমাদের ধান তো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের উপায় চাপ সামলে তেল পাওয়াটা এখন মনে হয় সোনার হরিণ মতন হয়ে গেছে। চুয়াডাঙ্গার পাম্পগুলোর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে এজেন্টের মাধ্যমে ডিজেল দেয়া হচ্ছে, এতে কিছুটা স্বস্তি মিলেছে কৃষকদের। আদিকা সুলতানা, RTV। নেপাল থেকে নবায়নযোগ্য জ্বালানি আনতে হলে ভারতের মধ্য দিয়েই আনতে হবে। কিভাবে নেপাল থেকে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি আনা যায় তা নিয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, ভারত নবায়নযোগ্য জ্বালানিতে অনেক শক্তিশালী, কার্বন ট্রেডিং সিস্টেমেও ভারতের অগ্রগতি থাকলেও বাংলাদেশ এখনও এ ব্যাপারে ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করবে বলে জানান ভারতীয় হাইকমিশনার। Carbon trading market. So these are the kind of experiences that we shared and we discussed how we can take them forward. With the climate change, carbon trading, তারপরে ফরেস্ট, আমাদের বাঘ নিয়ে একটা এগ্রিমেন্ট আছে, আমাদের হাতি নিয়ে একটা এগ্রিমেন্ট আছে। তো এখানে অনেকগুলো এগ্রিমেন্ট আছে যেগুলি মানে কাজ করতেছে, কিন্তু আরো অ্যাক্সিলারেট করা দরকার। দেশের চাহিদার অন্তত 35% পেট্রোল উৎপাদিত হচ্ছে নিজস্ব গ্যাস ফিল্ড থেকেই। এছাড়াও উৎপাদন হচ্ছে অকটেন ও কেরোসিনের একটি অংশ। চাহিদা পূরণে বাড়ানোর চেষ্টা চলছে। ডিজেলের সংকট মোকাবেলায় আতঙ্কিত না হয়ে তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সর্দার রাজীবের ধারাবাহিকের শেষ পর্বে থাকছে বিস্তারিত। সহযোগিতা করেছেন গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহ। মধ্যপ্রাচ্য যুদ্ধে পড়ছে বিশ্ব জ্বালানির বাজার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি $110 ছাড়িয়েছে। জ্বালানি অস্থিরতার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। পাকিস্তানের ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $1.20 মার্কিন, টাকার অঙ্কে যা $148 টাকা লিটার। এছাড়াও ভারতে ডিজেল বিক্রি হচ্ছে $0.96 বা $120 টাকা লিটার। দেশগুলোতে পেট্রোল সহ অন্যান্য জ্বালানির দাম বাড়লেও লোকসান দিয়ে বাজার স্থিতিশীল রাখছে বাংলাদেশ। এর জন্য দৈনিক প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, যার মধ্যে অর্ধেকই যাচ্ছে ডিজেল আমদানিতে। যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বিকল্প উৎস থেকে তেল আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ কনডেন্সেট উৎপাদন বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে বিপিসি। সিলেট গ্যাস ফিল্ডের এমডির সাথে আমি সরাসরি কথা বলেছি এবং নর্মালি তারা 600 গ্যালন পার ডে আমাদেরকে দেয়। সম্ভবত 3 দিন আগে থেকে তারা এটাকে 100 বাড়িয়েছে, 700 করেছে। জ্বালানি চাহিদা পূরণে গ্যাসের পাশাপাশি কনডেন্সেট উৎপাদন বাড়ানো হচ্ছে দেশের গ্যাস ফিল্ডগুলোতে। চলতি মাসে সিলেট গ্যাস ফিল্ডে উৎপাদিত হচ্ছে 150 মিলিয়ন ঘনফুট গ্যাস সহ উপজাত। 142 মিলিয়ন কিউবিক মিটার হারে গ্যাস উৎপাদন করতেছি দৈনিক। এখন এপ্রিল মাস চলতেছে, আমি আশা করতেছি যে মে মাসে আমার এটা 150 মিলিয়ন ঘনফুট হারে আমি জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো এবং এর সাথে আনুপাতিক হারে আমার কনডেন্সেটটাও বেড়ে যাবে। এপ্রিলে 4,500 ব্যারেল কনডেন্সেট উৎপাদনের কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন এতে পাওয়া যাবে 3,500 ব্যারেল পেট্রোল, যা মোট চাহিদার 35% পূরণ করবে। দৈনিক 3400 থেকে 3500 ব্যারেল পেট্রোল পাই, 700 থেকে 750 ব্যারেল অকটেন পাই। আর হলো আমার ডিজেল তৈরি করি, যেটা ডিজেল হয় 150 ব্যারেল পার ডে এবং কেরোসিন 100 থেকে 120 ব্যারেল কেরোসিন উৎপন্ন হয়। এছাড়া আমার আরো একটা প্রোডাক্ট হয় যেটা হলো এলপিজি। এদিকে সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞ বলছেন আতঙ্ক কমাতে গণমাধ্যমকেও ইতিবাচক হওয়া জরুরি। মজুদ 2 দিন 3 দিনে নেমে গেছে, সেটার কোনো রিপোর্টিং কখনো হয়নি এবং তখন কিন্তু ঠিকই সময় মতো জাহাজ চলে এসছে এবং পরবর্তীতে আমাদের মজুদ বৃদ্ধি হয়েছে এবং আমাদের সরবরাহ ব্যবস্থায় কোনো প্রবলেম হয়নি। কিন্তু এবার যখনই যুদ্ধ শুরু হয়েছে, সাংবাদিকরা প্রথম থেকেই কতদিনের মজুদ আছে, কোন জাহাজ আসবে, এই কথাগুলো কিন্তু জনগণের কাছে প্রেজেন্ট করেছে এবং এটা করার সাথে সাথেই মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেছে। দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের।
সর্দার রাজীব আর টিভি ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বুধবার এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবারের আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। তবে এর যুদ্ধবিরতির আওতায় লেবাননকে রাখা হলেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত থাকছে শামিউল শিহাবের রিপোর্টে। দীর্ঘ ৩৯ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছালো ইরান ও যুক্তরাষ্ট্র। বুধবার সকাল 7টায় নিজের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে হামলা থেকে সরে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বর্তমানে চলমান যুদ্ধবিরতির সিদ্ধান্তটি মেনে নিয়েছে তেহরান। তিনি আরও জানান, আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বা যান চলাচল নিরাপদ থাকবে। এই নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের মূল সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী একযোগে কাজ করবে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। তার পরিধি কেবল 2 দেশের সীমান্তেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন, এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরাক, মিশর সহ কয়েকটি দেশ। তবে ট্রাম্পের ঘোষণার পরেও লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির আওতামুক্ত রাখার দাবি জানিয়ে এসব হামলা চালাচ্ছে। এর মাঝেই দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সিদনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে, উঠতে শুরু করেছে শেয়ারের দাম। 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় তেহরানে উদযাপন করেছে সাধারণ নাগরিকরা। সামিউল শিহাব, RTV। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যঞ্জক উন্নয়ন বলে মনে করে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানায়। বিবৃতিতে বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষই যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এবং একটি মজবুত ও টেকসই সমাধানের দিকে গঠনমূলকভাবে কাজ করার সুযোগ এবং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনতে এই সুযোগ কাজে লাগাবে। এতে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে জড়িত সব পক্ষকে বাংলাদেশ সাধুবাদ জানিয়ে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে বলেছে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে। দীর্ঘ উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শান্তি বজায় রাখতে 2 পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে জমতে থাকা যুদ্ধের কালো মেঘ সরতে শুরু করেছে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে রণক্লান্ত মধ্যপ্রাচ্যে এলো শান্তির বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর 2 সপ্তাহের জন্য শান্ত হতে যাচ্ছে তেহরান ওয়াশিংটনের রণক্ষেত্র। চুক্তির আওতায় বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান, যে পথে সরবরাহ হয় বিশ্বের 1/5 জ্বালানি তেল। ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক, মিশর ও সৌদি আরবের ভূমিকারও প্রশংসা করেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতিকে সংলাপ ও কূটনীতির জয় হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে শান্তি বজায় রাখতে 2 পক্ষকেই চুক্তির শর্তগুলো পূর্ণাঙ্গভাবে মেনে চলার আহ্বান জানান তারা। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান তিনি, যাতে করে অঞ্চলে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয়। বেসামরিক প্রাণহানি রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবে শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মহাসচিব। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
We are on the edge of a যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এই সমঝোতাকে অমূল্য সুযোগ বলে বর্ণনা করেছে ইরাক ও মিশর। একটি স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংকট নিরসন এবং কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টায় ইরাকের সমর্থন রয়েছে বলেও জানানো হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতি আলোচনা ও গঠনমূলক সংলাপের পথ তৈরি করবে। মন্ত্রণালয় আরও জানায়, সামরিক অভিযান বন্ধ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনী হবে চুক্তির ভিত্তি। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাবে বলেও জানায় দেশটি। 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে জাপান ও মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতি উত্তেজনা প্রশমন ও মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ না নেয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করে তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আশা প্রকাশ করেন, এই চুক্তি একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবকে সফল মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান তারা। এদিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আগামী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, তুরস্ক ও মিশরের প্রশংসা করে দেশটি। ইমতিয়াজ আহমেদ, RTV। সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল। বাছাই নিয়ে আপিল করা যাবে 26 এপ্রিল, আর আপিল নিষ্পত্তি করা হবে 27 ও 28 এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 মে। এদিকে রাজনৈতিক দলগুলোর আসন বণ্টনেও এসেছে চিত্র। বিএনপি জোট পাচ্ছে 36টি আসন, জামাত জোট 13টি। এছাড়া স্বতন্ত্র হিসেবে থাকছেন 6 জন, একটি আসন। ইসলামী আন্দোলন এবং রুমিন ফারহানা এককভাবে নির্বাচনে অংশ নেবেন। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা 50টি। নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্নের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ এটা আপনার সময় দিয়েছেন। আমাদের এখানেই এটা হবে। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার। আপিল নিষ্পত্তি 27-28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল, আর ভোট গ্রহণ হবে 12 মে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন কাল। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। বগুড়া সদর 6 আসনের উপনির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সামগ্রী। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,54,043 জন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এই উপনির্বাচনে বিএনপি থেকে রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং স্বতন্ত্র প্রার্থী আলামিন তালুকদার লড়ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে 6,590 টাকা বাড়িয়ে 2,52,408 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ড ও রূপার দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম 21 ক্যারেট স্বর্ণ 2,40,919 টাকা, 18 ক্যারেট স্বর্ণ 2,06,255 টাকা, আর সনাতন পদ্ধতি স্বর্ণের দাম 1,68,123 টাকা। আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের 14 জন আটক করেছে র্যাব। সকালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান পরিচালনা করে র্যাব 2। এ সময় হাতে নাতে 14 জনকে আটক করা হয়। এদের মধ্যে 6 জনকে 5 দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং 3 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অব্যাহতি দেওয়া হয়। বাকি আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে নিজের তত্ত্বাবধানে পাসপোর্টের ফর্ম পূরণ, প্রয়োজনে পাসপোর্ট অফিসের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাসপোর্টের উপপরিচালক ইসমাইল হোসেন।
অভিযানের পর র্যাব জানিয়েছে দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তাদের কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি। হাউজিং শিল্পে গেইন ট্যাক্স 3% এবং সব ধরনের ভ্যাট 2% করার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। আর কাঁচামাল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে কেমিক্যাল ও মেশিনারিজ আমদানিতে উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিনিশিং লেদার্স গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা। ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আগামী বছর থেকে ই রিটার্ন ছাড়া কোনো কাগজ জমা নেওয়া হবে না। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটকে সামনে রেখে খাত সংশ্লিষ্টদের সাথে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রাক বাজেট আলোচনা। অংশ নেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঔষধ শিল্প মালিক সমিতি সহ বেশ কিছু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। চলমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ব্যবসায়ী নেতারা ভ্যাট ট্যাক্স নির্ধারণের দাবি জানান। খুব খারাপ অবস্থায় আছে, কিন্তু তারপরেও আমরা আপনার সাথে একমত যে এখন আমাদের অর্থনৈতিক খাতটাকে বাঁচাতে হবে। র মেটেরিয়াল ইম্পোর্টের যে ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি আছে সেটা কিন্তু আর অন্য কোনো র মেটেরিয়ালের ক্ষেত্রে নাই। আপনি আমার এআইটি নেন, এআইটি নেবেন 5%, 3%, 2% এইভাবে এআইটি নেওয়ার পরে আপনি আমাকে রিফান্ড দেন। এটা তো আমার অধিকারকে খর্ব করা। পাশাপাশি রাজস্ব আহরণের আওতা বাড়ানোর তাগিদ দেন তারা। এলডিসি গ্রাজুয়েশন করলে এটা যে ইম্প্যাক্ট হবে দেশের মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, ওষুধের মূল্যের ক্ষেত্রে, সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমি মনে করি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ভালো পলিসি সাপোর্ট দরকার। এনবিআরের নানা সিদ্ধান্ত ব্যবসার জন্য ইতিবাচক হলেও এখনো অনেক ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করেন সংস্থাটির চেয়ারম্যান। আগামী বছর থেকে আমরা কোনো পেপার রিটার্ন নেব না, আর যেগুলো আমাদের প্রিভিয়াস পেপার রিটার্ন পড়েছে সেটাও আমরা আপনাদেরকে অপশান দিয়ে দিয়েছি যে আপনারা নিজেরাই এই পেপার রিটার্নগুলো এন্ট্রি দিয়ে দেন। বাংলাদেশে যদি আমরা 5-10টা ট্যাক্স ফাঁকির এক্সাম্পল যদি আপনাদেরকে শোকেস করি তাহলে আপনাদের চক্ষু চরকগাছ হয়ে যাবে যে কী প্রক্রিয়ায় ট্যাক্স ফাঁকি হয়। পাচার করা অর্থ দেশে ফেরত আনার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। আমরা চাই বাংলাদেশের টাকা বাংলাদেশে ইনভেস্ট হোক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় হোটেলে সরবরাহের উদ্দেশ্যে জবাই করা 13টি ও একটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে এসব ঘোড়া উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যায় ঘোড়া জবাই চক্রের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় 6 মাস ধরে এলাকায় সন্দেহজনক কার্যক্রম চলছিল। বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী নজরদারি শুরু করেন। ভোরে গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে স্থানীয় তিতাস ও রাজীব সহ অন্যরা সদস্যরা পালিয়ে যায়। এদিকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি ভবনে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা। সভায় কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 2025 সালের 6 অক্টোবর বিসিবির নির্বাচনের সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় তার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ NSC। মঙ্গলবার NSC 11 সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। 3 মাস মেয়াদী এই কমিটি বিসিবির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।